আসসালামু আলাইকুম। তুর্কির বৃদ্ধাশ্রমে থাকা এক বৃদ্ধার পরিবারের উপর কালো জাদুর মাধ্যমে বান মারে এক মহিলা, যে কিনা নিজেও ওই বৃদ্ধাশ্রমেই থাকত। আর এর ফলে ওই পরিবারের 5 জন সদস্যের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। 3 দিনের মধ্যেই তাদেরকে মেরে ফেলতে চলেছিল কালো জাদুর ফলে আসা ওই জিন। শুধুমাত্র তাই নয়, এর বদলে বৃদ্ধাশ্রমের আরও 5 জন অসহায় বৃদ্ধার আত্মা নিতে চলেছিল ওই জিন। এখন এই পরিবারের ওপর বান মারার আসল কারণ কি? অতীতে কি এমন ঘটেছিল ওই মহিলার সাথে, যে জিনিসের প্রতিশোধ নিতে সে নিজের বলি দিতেও দ্বিতীয়বার ভাবেনি? এছাড়া সিজ্জিনের ফেমাস ক্যারেক্টার অরহান কি পারবে এই পরিবারকে এই কালো জাদুর অভিশাপ থেকে মুক্ত করতে? জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া সিজ্জিন 8-এর গল্প। তার কি সেই ফেমাস হরর মুভি সিরিজের জন্য আমরা সকল হরর ফ্যানেরা অনেক দিন ধরে অপেক্ষায় আছি। ফাইনালি আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তাই চলুন আর একটুও দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা সিজ্জিনের ফেমাস ক্যারেক্টার অরহানকে দেখতে পাই, যে কিনা রাতের অন্ধকারে বাইরে বসে তাহাজ্জুদ নামাজের জন্য অজু করছিল। অজু কমপ্লিট করার পর সে সেখানেই বসে নামাজ আদায় করে এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তাকে আবারও সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার পথে চলার। সিজ্জিন 3-র ঘটনার পর থেকেই আমরা জানি যে সে তার পুরো জীবন মহান আল্লাহ তাআলার পথে সমর্পণ করেছে। এখনও যদি কোনো শয়তান জিন কোনো সাধারণ মানুষকে বিরক্ত করে, তাহলে সে মহান আল্লাহ তাআলার কালাম এবং প্রদত্ত শক্তি দিয়ে ওই শয়তান জিনদের বিরুদ্ধে লড়াই করে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ইস্তানবুলের একটা বৃদ্ধাশ্রমের দৃশ্য দেখতে পাই। সেখানে 2 জন মহিলাকে দেখা যায়, যারা কিনা এক পরিবারের উপর কালো জাদু করতে চলেছিল। আর ওই পরিবারে ছিল 5 জন সদস্য, যাদের মধ্য থেকে সব থেকে বৃদ্ধা সদস্য ওই বৃদ্ধাশ্রমেই ছিল। আর তাকে কাজে লাগিয়েই তারা এই কালো জাদু করতে চলেছিল। 5 জনের জন্য মারা এই বানের জন্য 5 জন ইনোসেন্ট মানুষেরও প্রয়োজন ছিল, যাদেরকে তারা টার্গেট করতে চলেছিল এই বৃদ্ধাশ্রম থেকে। অর্থাৎ ওই বৃদ্ধার বদলে একজন বৃদ্ধা, তার 2 নাতনির বদলে অন্য 2 জন বৃদ্ধা, আর এরপর বৌমার জন্য একজন, সেই সাথে তার ছেলের জন্য একজন। তারা ওই বৃদ্ধাশ্রম থেকে এই বলি দেওয়ার জন্য একে একে 5 জনকে বেছে নেয়, যাদের মধ্যে একজন ওই মহিলাও ছিল, যে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করছিল। তার উদ্দেশ্য কি ছিল এবং এই পরিবারের সাথে তার শত্রুতা কেন, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা উঁচু একটা দেওয়াল থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। আর এরই সাথে শুরু হয় সিজন 8-এর কাহিনী। আমরা দেখতে পাই মাঝরাতে হঠাৎ করেই ওরহানের ঘুম ভেঙে গিয়েছে। সে কোনো এক ভয়ানক কিছু অনুভব করছিল, যেন ভয়ানক কিছু ঘটতে চলেছে, কারোর উপর অভিশাপ নামতে চলেছে। তার মনে জাগা হাজারো প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। তাই তো সে একটা দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায় এবং প্রশ্ন করতে থাকে, যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে দিশা দেখায়। সে বুঝতে পারে তার মন এত বিচলিত কেন। এই প্রশ্ন করতেই সে যেন ওই বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়, যেখানে সে একটা ঘরের ভেতরে একজন মহিলাকে দেখতে পায়। এই বৃদ্ধাকে দেখতে স্বাভাবিক লাগছিল না। সে 2টো ঘড়ি নিয়ে টিকটক টিকটক আওয়াজ করেই চলেছিল। এরপর সে আরেক ঘরে দেখতে পায় আরেকজন বৃদ্ধাকে। সেও স্বাভাবিক ছিল না। সে একটা পুতুলের শরীরে পানি ঢালছিল। আরেকজন বৃদ্ধাকে দেখতে পাওয়া যায়, যে কিনা টিভি দেখছিল। আর টিভিতে অরহানকে দেখা যাচ্ছিল, যাকে দেখে সে ভয়ানকভাবে হাসতে থাকে। পরবর্তী ঘরে ওই বৃদ্ধাকে দেখা যায়, যে কিনা এই কালো জাদুটি করেছিল। সেও স্বাভাবিক ছিল না। এরপর আমরা ওই বৃদ্ধাকে দেখতে পাই, যার উপর এই কালো জাদু করা হয়েছিল। এই বৃদ্ধার নাম ছিল গনুল। গনুলের পর আরো একটা ঘরে আরো একজন বৃদ্ধাকে দেখা যায়। সেও অস্বাভাবিক ছিল। আর পরবর্তী ঘরে তাদের 5 জনকে একসাথে দেখা যায়। অর্থাৎ এই 4 জনই বলি হতে চলেছিল এই কালো জাদুর জন্য। আর সেই সাথে ছিল গনুল, যার পরিবারের উপর এই কালো জাদু করা হয়েছিল। তবে এটা তো আমরা জানতাম। অরহান তো এই 5 জনকে দেখে কোনো কিছুই বুঝতে পারছিল না। এরই মাঝে সে আরো এক জগতে চলে যায়, যেখানে বিশেষ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল 5টি পচা গলা লাশ, যা দেখে অরহান বুঝতে পারে এই 5 জনের সাথে ভয়ানক কিছু ঘটতে চলেছে। তবে কি ঘটতে চলেছে তা জানা এখনো বাকি। দৃশ্য চলে যায় 6 ডিসেম্বর বুধবার 2023-এ। আমরা ওই পরিবারকে দেখতে পাই, যাদের উপর কালো জাদু করা হয়েছিল। সেখানে থাকা তাদের পরিবারের সব থেকে ছোট সদস্য এলা এখানে লুবনা অর্থাৎ তার মাকে প্রশ্ন করে যে তার দাদিকে কেন বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে। লুবনার মতে সে বৃদ্ধা হয়ে গিয়েছে এবং তার বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। এ কারণেই সে সেখানে ভালো থাকবে।
তবে এলার এমনটি মনে হচ্ছিল না। পরিবার ছাড়া তার দাদি কিভাবে সুখে থাকবে। প্রথমে তার বড় বোন আইলিন তাদেরকে ছেড়ে দূরে থাকা শুরু করেছে, এখন তাদের দাদিও তাদের থেকে দূরে। এই ব্যাপারটা নিয়ে তার ভীষণ মন খারাপ ছিল। এইসব নিয়ে কথা বলার মাঝেই এলা তার খাবারের মধ্যে একটা সাদা পাকা চুল দেখতে পায়, যেটা হয়তোবা তার দাদির ছিল। তবে দাদি তো বেশ কিছুদিন বাড়িতে নেই, তাহলে এই চুল এখানে কিভাবে এলো? এটা দেখে লুবনাও একটু অবাক হয়। দৃশ্য চলে যায় বৃদ্ধাশ্রমে, যেখানে গনুলের সাথে তার ছেলে ফাতে দেখা করতে এসেছিল। তারও আসলে ইচ্ছা ছিল না তার মাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রাখার, তবে স্ত্রীর জেদের কারণে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আর লুবনার এমন জেদেরও কারণ আছে। কিছুদিন আগেই হঠাৎ করে একটা বক্সের ভেতরে আটকা পড়েছিল এলা, যেখানে তার দাদিও উপস্থিত ছিল। তার চিৎকার শুনে লুবনা গিয়ে তাকে কোনো মতে মুক্ত করে। ওই যাত্রায় এলার জীবন বেঁচে যায়। তবে সে মনে করেছিল যে তার দাদির অবহেলার জন্যই হয়তোবা এই ঘটনা ঘটেছে, যে কারণে সে এলার নিরাপত্তার জন্যই গনুলকে এই বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা বলেছিল। কিন্তু গনুলের তো স্পষ্ট মনে আছে যে এলা নিজে নিজেই ওই বক্সের ভেতরে বন্দী হয়ে গিয়েছিল। সে কিছু করেনি, সে তো প্যারালাইজড। কিন্তু নিজের মনের কথা বলার মতো শক্তি তো তার ছিল না। এখন ফাতে এখানে তাকে একটা ভিডিও দেখায়, যেখানে এলা তাকে অনেক বেশি মিস করছে এটাই বলছিল। ভিডিওটি দেখে প্রথম দিকে তো গনুল খুশি হয়ে যায়, তবে হঠাৎ করেই সে সেটা বন্ধ করতে বলে। ফাতে মনে করে তার মা হয়তো বা তার উপর রাগ করেছে তাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। এখন দৃশ্য চলে যায় ফাতির বড় মেয়ে আইলিনের কাছে, যে কিনা তখন তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। তার বয়ফ্রেন্ডের নাম ছিল মার্থ। ওই দিন আইলিনের একটা ইন্টারভিউ ছিল, যে ব্যাপারে মার্থ জিজ্ঞাসা করে, আর এরপর বলে আইলিন চাইলে তার কোম্পানিতে জয়েন করতে পারে। তবে আইলিন কারোর সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে চাইছিল। ওই সময় মার্থ তাকে জানায় যে গতদিন ফাতি অর্থাৎ আইলিনের বাবা তার সাথে দেখা করেছিল এবং খুবই অদ্ভুত একটা কোশ্চেন করেছিল। সে জানতে চাইছিল আইলিন বাদেও সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে কিনা। এই কথা শুনে আইলিন অনেক বেশি রেগে যায় তার বাবার উপর, যদিও মার্থ তাকে শান্ত হতে বলে। হতে পারে বাবা হওয়ার কারণে তার আইলিনের জন্য চিন্তা হচ্ছিল, এই কারণেই সে সরাসরি মার্থকে এই প্রশ্ন করেছে। এখন দৃশ্য চলে যায় আইলিনের বাবা ফাতের কাছে, যে কিনা তার স্ত্রী লুবনাকে বোঝাতে থাকে যে তার মনে হচ্ছে মাকে ওইখানে রেখে সে ভুল করেছে। তবে লুবনার এমনটি মনে হচ্ছিল না, তার মনে হচ্ছে মাত্র 2 সপ্তাহই হয়েছে। এ কারণেই ফাতির কাছে এমনটি লাগছে। সময়ের সাথে সাথে সকলের অভ্যাস হয়ে যাবে। ফাতিও তার কথা মেনে নেয়, কিন্তু তাদের তো কোনো ধারণাই ছিল না যে তারা বৃদ্ধাশ্রমে তাদের মাকে রেখে কত বড় ভুল করেছে। কেননা সেখানে সকলের অগোচরে তাদের পরিবারের উপরই করা হচ্ছিল কালো জাদু, যে কালো জাদুতে তাদের মায়ের শরীর ব্যবহার করা হচ্ছিল। রাতের অন্ধকারে গনুলকে নিয়ে সাদাত একটা রুমে আসে। সাদাত হচ্ছে ওই মহিলা যে কালো জাদু করতে চাইছিল এই পরিবারের উপর। আর এরপর সেখানে থাকা এক ভয়ানক কবিরাজ তার উপর কালো জাদু করতে আরম্ভ করে। বৃদ্ধাশ্রমে থাকা ওই 5 জন ব্যক্তির চুল এনে তার আঙুলে কিট দেওয়া হয়। সেই সাথে গনুলের পরিবারের ছবিতে রক্ত মাখানো হয়। আর এই কালো জাদুর প্রভাবে একে একে ঘুমের মাঝেই কেঁপে ওঠে পরিবারের সকল সদস্য। জিন যেন ওই 5 জনের রূপ নেয়, যাদের আত্মাকে ওই জিনের হাতে তুলে দেওয়া হচ্ছিল এই কালো জাদুর বদলে। অর্থাৎ এই বৃদ্ধাশ্রমেরই ওই 5 জন ব্যক্তি, যাদের অবয়ব ঘিরে ছিল গনুলকে। এখন এই কালো জাদুর প্রভাব প্রথম রাত থেকেই দেখা দেয় ফাতির উপর। ছটফট করতে করতে তার ঘুম ভেঙে যায়। সে সামনে কাউকে একটা হেঁটে আসতে দেখতে পায়। দেখা যায় তার মায়ের এক ভয়ানক রূপ, যে কিনা তার নাম ধরে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে আসছিল। এরই মাঝে আচমকা লুবনার এক ভয়ানক রূপ তার উপর হামলা করে, যার ফলে ভয়ে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এটা স্বপ্নে দেখছিল। ঘুম ভাঙার সাথে সাথে তার কানে একটা অদ্ভুত আওয়াজ বাজতে থাকে, যার ফলে তার অস্বস্তি হচ্ছিল। তবে পরক্ষণেই সেটা থেমে যায়। সে অন্য ঘর থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। চেক করার জন্য সে ঘরের বাইরে যায়। ওই আওয়াজটা থেকে থেকেই সে শুনতে পাচ্ছিল এবং তার ভীষণ কষ্ট হচ্ছিল। তবুও সে ওই আওয়াজের পিছু করতে করতে চলে আসে একটা রুমে, যেখানে প্রবেশের মাত্রই ওই আওয়াজটা যেন তীব্র হয়ে যায়। সেখানে থাকা একটা রেডিওতে আওয়াজ বাজছিল, যেটা সে অফ করে দেয়। তখনই আচমকা তার মা যেন তার নাম ধরে চিৎকার করে ওঠে। সে সামনে থেকে কাউকে হেসে হেসে কথা বলতে শুনতে পায়, যে কিনা তার আসার ব্যাপারেই বলছিল। ফাতি সেদিকে এগিয়ে যায়। পর্দা সরাতেই সে হতবাক হয়ে যায়। সেখানে তার মেয়ে এলার এক ভয়ানক রূপ বসেছিল। পাশেই চেয়ারে মুখ ঢাকা অবস্থায় বসেছিল তার মা।
এলার ভয়ানক রূপ এখানে বারবার ফাতিকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন গনুলকে ওই বৃদ্ধাশ্রমে রেখে এলো। সেখানে তার কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, সারাদিন একা থাকে সে। এলার এই ভয়ানক রূপ এবং এই সকল কথা শুনে ফাতি এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল। এর উপর আবার তার মায়ের এক ভয়ানক রূপ তার পিছে এসে দাঁড়ায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে চলে আসে লুবনা। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ফাতি বুঝতেই পারছিল না যে এতক্ষণ যাবৎ সে কি দেখেছে। একই রাতে আমরা আইলিন এবং মার্থকে দেখতে পাই। ওই কালো জাদুর প্রভাবে আইলিনও ঘুমের মাঝে কেঁপে ওঠে। মার্থ তখন ভেতরে গিয়ে তাকে ঘুমাতে বলে। আইলিন ওয়াশরুমে যায়, ঠিক তখনই তার পিঠে ব্যথা করে ওঠে। সে চেক করতেই দেখা যায় সেখানে খুব অদ্ভুত দেখতে ঘা হয়েছে, যেটাই তার অনেক বেশি ব্যথা হচ্ছিল, যে কারণে সে মার্থকে ডাক দেয়। মার্থ এসে তাকে খুব অদ্ভুত কথা বলতে শুরু করে। সে বলে আইলিন ছাড়াও তার আর একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। কথা বলতে বলতে সে আইলিনের ওই ঘায়ে আঘাত দিচ্ছিল। আইলিন তাকে থামতে বলে, তবে সে শোনে না। সে বলতে থাকে যে ওই মেয়ের থেকে মার্থের একটা রোগ ছড়িয়েছে, যে রোগ এখন সে ছড়িয়ে দিয়েছে আইলিনের শরীরে। যা শুনে আইলিন চমকে ওঠে এবং পিছে ঘুরতেই দেখতে পায় তার সামনে মার্থ নয়, বরং ভয়ানক কেউ একটা বসে আছে। পরক্ষণেই তার হুঁশ ফেরে মার্থের ডাকে। আইলিন দেখতে পায় সবকিছু স্বাভাবিক, এমনকি তার পিঠে কোনো ক্ষতের চিহ্নও নেই। সে কিছুই বুঝতে পারছিল না। মার্থ তাকে শান্ত করে। এখন দৃশ্য চলে যায় অরহানের কাছে, যে কিনা তখনও পর্যন্ত এই কালো জাদুর ব্যাপারেই জানার চেষ্টা করছিল, যাতে করে সে এই ভয়ঙ্কর কালো জাদু ঠেকাতে পারে। সে আবারও ওই পচাগলা লাশগুলোর কাছে চলে আসে, যাদের মাঝখানে একটা চাদরে ঢাকা চেয়ারে বসেছিল কেউ একজন। চাদর সরাতেই সে দেখতে পায় সেখানে সেইদ নামক ওই লোকটি বসে আছে, অর্থাৎ বৃদ্ধাশ্রমের ওই ব্যক্তি যার আত্মার বদলে জিন ফাতিকে মারতে চলেছিল। পরবর্তী দৃশ্যেই সে অনেকগুলো জিনে ঘেরা সাইদকে দেখতে পায় এবং সে বুঝতে পারে সাইদের সাথে এই কালো জাদুর কোনো সংযোগ রয়েছে। আর যেহেতু অরহান আগে থেকেই সেইদকে চিনত, তাই জিনেরা তাকে সেইদকে দেখিয়েছে, যাতে করে সে সেইদের মাধ্যমে এই কালো জাদুর ব্যাপারে জানতে পারে। তাই তো আর দেরি না করে পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখে অরহান গিয়ে পৌঁছায় ওই বৃদ্ধাশ্রমে, যেখানে সেইদ ছিল। সেখানে সে গনুলকেও দেখতে পায়। তখনই তার মনে পড়ে যায় সেইদের শেখানো কিছু কথা। আসলে অতীতে যখন অরহান আল্লাহর পথে ফিরে আসতে চাইছিল, তখন সেইদই তাকে সাহায্য করেছিল। তার ওই কথাগুলো মনে পড়ে যায়। এরই মাঝে গনুলের কাছে একজন নার্স আসে এবং তাকে জানায় যে তার ছেলে বিকালবেলা তাকে নিতে আসছে। তার ছেলে আর তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায় না, যেটা শুনে গনুল খুশি হয়ে যায় এবং তার সাথে উঠে চলে যায় রেডি হওয়ার জন্য। তখন সেখানে অরহান সাদাতকেও লক্ষ্য করে, যে কিনা গনুলকেই অদ্ভুতভাবে দেখছিল। সে যা কিছু দেখেছিল সেগুলো মনে করে করে সবটা বোঝার চেষ্টা করছিল। অন্যদিকে লুবনা এবার তার শাশুড়ির রুমটা গোছাতে শুরু করে, যেখানে ওই বাক্সটি ছিল যার ভেতরে আটকে গিয়েছিল এলা। তার ভেতরে অনেক জিনিসপত্র রেখে দিয়েছিল লুবনা, যেগুলো সে ঠিক করে রাখছিল। এরই মাঝে তার কাছে কল আসে আইলিনের। সে আইলিনকে জানায় তার দাদিকে তারা ফিরিয়ে আনছে, কেননা গতরাতে তার বাবাকে সে এই রুমে বেশ অদ্ভুত অবস্থায় পেয়েছিল। আর গতরাতের ঘটনার পরই ফাতি হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে সে তার মাকে ফিরিয়ে আনবে। যা শুনে আইলিন এখানে মার্থের সাথে ফাতি যা বলেছে সেটাও শেয়ার করে তার মাকে। সে বলে যে তার বাবা বেশ অদ্ভুত ব্যবহার করছে, যে ব্যাপারটা তার একদমই ভালো লাগছে না। তাই লুবনা তাকে বলে কিছুদিনের জন্য বাড়িতে এসে থাকতে, তার দাদি যেহেতু আসছে তার ভালো লাগবে। কথা বলতে বলতে সে ওই বক্সটি আটকে রাখে। আর এরপর আইলিন ফোন কাটার পর হঠাৎ করে ঘুরতেই সে হতবাক হয়ে যায়, কেননা ওই বাক্সটি আবারও খুলে গিয়েছিল, যদিও সে এই ব্যাপারটাই খুব একটা গুরুত্ব দেয় না। এখন ওই রাতে আমরা ফাতিকে দেখতে পাই, যে কিনা তার অফিসে ছিল। সে ভয়ানক আর্ট নিয়ে কাজ করত। হঠাৎ করেই তার কানের ভেতরে ওই শব্দ হয়ে ওঠে। সে শুনতে পায় পাশের ঘরের ফিসফিসানি কণ্ঠ। কণ্ঠটি আইলিনের ছিল, যে কিনা জেহরা নামক কাউকে একটা বলছিল যে জেহরা যদি তার মা হতো তাহলে ভালো হতো। ফাতি উঠে আসে এবং দেখতে পায় জেহরা নামক ওই মহিলার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে আইলিন। সে যেন আইলিনকে ডাকতে চেয়েও ডাকতে পারছিল না। ফাতির ভীষণ কষ্ট হচ্ছিল। জেহরা এখানে ফাতিকে উদ্দেশ্য করে বলে যে আইলিনের ভাগ্য জেহরার মতো হবে। সে তো চাইলেই আইলিন তাদের মেয়ে হতে পারত, কিন্তু এখন আর তা সম্ভব না। আইলিন তখন তাকে মা বলে ডাক দেয়। সাথে সাথে তাদের দুজনের মুখমণ্ডল কালো হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে ঘুম ভেঙে যায় ফাতির। কাজ করতে করতে অফিস রুমেই সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর সবকিছু স্বাভাবিক দেখে হাঁপ ছেড়ে বাঁচে সে।
এখন ওই রাতে আমরা লুবনাকে দেখতে পাই যে কিনা ওই বাক্সটি টেনে তাদের বাড়ির নিচে থাকা বেসমেন্টে নিয়ে যাচ্ছিল। সেখানে বাক্সটি রাখতেই সে চমকে ওঠে, কেননা সামনের মেশিনে বসেছিল গনুলের এক ভয়ানক রূপ। সেই সাথে সেখানে এলারও এক ভয়ানক রূপ বসেছিল। বলা যায় জিনেরাই এই সকল রূপ নিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছিল। এরই মাঝে সেখানে আসল এলা চলে আসে, যার ডাকে হুঁশ ফেরে লুবনার। দৃশ্য চলে যায় তার মেয়ে আইলিনের কাছে, যে কিনা মার্তের সাথে মুভি দেখার জন্য থিয়েটারে গিয়েছিল। সেখানে মার্ত তাকে মন খারাপ করে রাখতে নিষেধ করে এবং বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে বলে। তবে আইলিন যেহেতু এখনো পর্যন্ত কোনো জব পায়নি, তাই তার বাড়িতে যেতে যেন কেমন একটা লাগছিল। এখন মুভি শুরু হয়ে যায়, তবে কিছুক্ষণ মুভিটি চলার পর সেটা হঠাৎই বন্ধ হয়ে যায়। পুরো হল রুম অন্ধকার হয়ে যায়। আইলিন দেখতে পায় তার পাশে মার্ত নেই, বরং সেখানে তো কোনো মানুষই নেই। বসে আছে চেয়ারে লাশ। কিছুটা দূরে ওই মহিলা চেহারার রূপ নিয়ে দাঁড়িয়েছিল এক ভয়ানক জিন, যে কিনা মার্তকে বলে ওঠে যে সে আইলিনের উপর চিট করেছে। একথা বলেই সে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে আইলিন অলরেডি ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় পিছ থেকে তার দাদি তাকে ডাক দেয়। হঠাৎই ওই জিন তার সামনে চলে আসে এবং চিৎকার করে ওঠে। আইলিনও চিৎকার করে ওঠে। এমন সময় মার্তের ডাকে তার হুঁশ ফেরে। সে মুভি থিয়েটারে দাঁড়িয়ে চিৎকার করছিল, যে ব্যাপারটা নিয়ে তারা লজ্জিত হয়ে পড়ে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ওই সময় অফিস শেষ করে গনুলকে নিয়ে বাড়িতে ফেরে ফাতি, যাকে বাড়িতে দেখে এলা অনেক খুশি হয়ে যায়। এদিকে তখনও পর্যন্ত অরহান ওই বৃদ্ধাশ্রমে ছিল। তবে সেই যেহেতু কোনো কিছু বলতে পারছিল না, তাই আস্তে আস্তে সে বৃদ্ধাশ্রমটি ঘুরে দেখে এবং বুঝতে পারে যে তাকে জিনেরা এই বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছিল। সে এইখানেই এক একটা ঘরে এক একজনকে ওই জিনের বসে দেখেছিল। এখানে অরহানকে এইভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় সাদাতের, তবে সে এই ব্যাপারে কিছুই করে না। এখন ওই রাতে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই। বাড়িতে ফিরে গনুল রেস্ট নিচ্ছিল, যেখানে তার সাথে কথা বলতে আসে লুবনা। সে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তারা কেউই ভালো ছিল না, আর কখনো তারা এরকম ভুল করবেও না। তখন গনুল বলে ওঠে যে সে তাকে পাঠিয়ে একদমই ঠিক করেনি সেখানে। কথা বলেই গনুল চোখ বন্ধ করে শুয়ে পড়ে। লুবনা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এর মানে কি, কিন্তু গনুল কোনো কথার উত্তর দেয় না। তাই তো লুবনা সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, এমন সময় পিছ থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে সে তাকে সেখানে পাঠিয়ে ঠিক করেনি। পেছনে ঘুরতেই সে বিছানার উপর এক ভয়ানক জিনকে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। লুবনা এতে করে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এদিকে ওই সময় গভীর ঘুমে ছিল এলা, যার কোনো এক ফিসফিসানি কণ্ঠ শুনে ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার সামনে অসংখ্য ভুট্টা গাছ। এই ব্যাপারেই গল্প শুনিয়ে একটু আগে তার মা তাকে ঘুম পাড়িয়েছিল, ফলে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে তার মাকে ডাকতে থাকে এবং বিছানা থেকে নেমে আসে। তখন সেই ভুট্টা গাছের মধ্যে ভয়ানক চেহারাকে দেখতে পায়, যে কিনা তার সামনে এসে ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। এলাও চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। এরই মাঝে ওই জিন তার দাদির রূপ নিয়েও তার সামনে আসে। ছোট্ট এলা এতে করে আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় চেহারার রূপে থাকা ওই জিন তাকে ধরে ফেলে এবং চিৎকার করতে থাকে, আর এর ফলে প্রচন্ড ভয় পেয়ে ঘুম ভেঙে যায় এলার। তার চিৎকার শুনে তার কাছে ছুটে চলে আসে লুবনা, যেখানে ছোট্ট এলা তাকে তার স্বপ্নের বর্ণনা দিতে থাকে। তবে এই পুরোটা শোনার পর লুবনার মনে হতে থাকে যে ওই গল্প শুনে ঘুমানোর কারণেই এমনটি হয়েছে। তবুও সে এলাকে সান্ত্বনা দিয়ে বলে যে যতই অন্ধকারে সে হারিয়ে যাক না কেন, তার মাকে ডাকলে অবশ্যই তার মা তার পাশে আসবে। এলাও তার মায়ের কথা মেনে নেয়। ওই সময় আমরা ফাতিকে দেখতে পাই, যে কিনা বাড়ির বাইরে বসেছিল। হঠাৎ করেই সে কিছু আওয়াজ শুনতে পায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে সে দেখতে পায় দোলনা থেকে এই আওয়াজ আসছে। মূলত দোলনায় আইলিনের ভয়ানক রূপ নিয়ে বসেছিল ওই জিন। সেই সাথে পাশে থাকা একটা গাছের নিচে বসেছিল ফাতির মা গনুল, তার স্ত্রী লুবনা এবং ছোট্ট মেয়ে এলা। তাদের সামনে কয়েকটা পুতুল রাখা ছিল। এলা এখানে একে একে তার পরিবারের সকলের নাম নেয় এবং লুবনা এখানে একে একে ছুরি ঢুকাতে থাকে ওই পুতুলগুলোর ভেতরে এবং বলতে থাকে ফাতি অপরাধী। লুবনা অন্যায়ের প্রতিবাদ করে না। আইলিন পথভ্রষ্ট, এলা দুর্বল, আর সবশেষে গনুল হলো আজাব। এটা দেখে ভয়ে নিচে পড়ে যায় ফাতি।
তখনই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আশেপাশে কেউই ছিল না, দোলনাটি আপনা আপনি দুলছিল। সে দ্রুত রুমে চলে আসে এবং দেখতে পায় এলাকে জড়িয়ে ধরে শুয়ে আছে লুবনা। সেও তাদের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরিবারের উপর ভয়ানকভাবে প্রভাব ফেলছিল এই কালো জাদু। এদিকে এই কালো জাদুর কোনো কিছু না বুঝতে পেরে তখনও পর্যন্ত ওই বৃদ্ধাশ্রমেই অপেক্ষা করছিল অরহান। সে ঘুমন্ত সেইতের পাশে বসেছিল, যেখানে আচমকা এক ভয়ানক স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। অন্যদিকে বাবার কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারছিল না আইলিনও। ছোটবেলা থেকেই তার বাবার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না তার বাবা সবসময় তাকে নিয়ন্ত্রণে রাখতে চাইতো। তাই তো ফাতিকে সে যখন তার মুভিনের ব্যাপারে বলে, অর্থাৎ সে কোনো ছেলের সাথে থাকতে চলেছে, এই ব্যাপারটা জানার পর ফাতি তার উপর ভীষণ ক্ষেপে যায়। তাদের কথা থেকে আমরা জানতে পারি ফাতি এর আগেও আইলিনের অনেকগুলো সম্পর্ক ভেঙে দিয়েছিল, যে কারণে আইলিন তাকে কোনোভাবেই এই সম্পর্কের মাঝে ইনভলভ করতে চাইছিল না। তখন ফাতি তাকে বোঝাতে থাকে যে ছেলেরা ভালো হয় না, ছেলেরা মেয়েদের সুযোগ ওঠায়, তাকে ফাঁসিয়ে তার সাথে অন্যায় করে যাবে সে বুঝতেও পারবে না। তখন আইলিন জিজ্ঞাসা করে ফাতি নিজে কি এমন ছিল? সে আসলে নিজে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে বলেই এমনটি বলছে, এ বাদে আর কিছুই না। এখন থেকে আইলিন নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিবে, সে ফাতির কোনো কথা শুনবে না। এভাবেই জেদ দেখিয়ে সে মার্তের সাথে এখানে থাকতে শুরু করেছিল। বর্তমানে এগুলো নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ করে আইলিনের চোখ পড়ে উপরে জ্বলতে থাকা একটা ছোট্ট লাইটের দিকে, যেটার উপর একটা পোকা এসে বসে। সে ল্যাম্প চালাতেই পোকাটি সেখান থেকে সরে যায়, তবে আবারও ল্যাম্প অফ করতেই পোকাটি লাইটের উপর এসে বসে। আইলিন আবারও ল্যাম্পটি জ্বালায় এবং তার সামনে ভয়ানক রূপ নিয়ে চলে আসে ওই জিন। এটি মার্তের এক ভয়ানক রূপ ছিল, যা দেখে আইলিন ভয়ে চিৎকার করতে থাকে। তখন ওই জিন নিজের মুখে আঘাত করে করে দাঁত বের করে নিয়ে আসে, যেগুলো সে দিয়ে দেয় আইলিনের মুখে। আইলিনের চিৎকার শুনে পাশে ঘুমিয়ে থাকা মার্তের ঘুম ভেঙে যায় এবং সে আইলিনকে ডেকে তার হুঁশে ফেরায়। আইলিন তখনও বুঝতে পারছিল না যে কোনটা আসলেই ঘটছে আর কোনটা তার স্বপ্ন বা কল্পনা। সে যেন এখন মার্তকে দেখেও ভয় পাচ্ছিল। এখন সে কোনো মতে শুয়ে পড়ে। ঠিক তখনই তার মুখের মধ্যে অস্বস্তি লাগতেই সে দেখতে পায় তার মুখের ভেতর একটা দাঁত রয়েছে। সে আরো বেশি কনফিউজড হয়ে পড়ে। এখন কালো জাদু করার 2 দিন কেটে গিয়েছিল। শুক্রবার ডিসেম্বর 8 তারিখের দৃশ্য দেখা যায়। মার্থ রেডি হয়ে বাইরে যাচ্ছিল। যাওয়ার আগে সে এই ব্যাপারে আইলিনকে জানিয়ে যায়। আইলিন তখনও ঘুমিয়েছিল। হঠাৎ করে সে ওই পোকার আওয়াজ শুনতে পায়, যেটা সে গতরাতে দেখেছিল। পোকাটি একটা ড্রয়ারের উপর দিয়ে ঘুরছিল। সে ওই ড্রয়ার খুলতেই একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরিটি সে বের করে নিয়ে আসে। ডায়েরির ভেতরে সে অনেকগুলো মেয়ের ছবি দেখতে পায়। প্রত্যেকটি ছবির সাথে মেয়েদের আলাদা আলাদা ভাবে নাম ছিল। মার্থ নিজেও একজন আর্টিস্ট ছিল, তবে সে আইলিনকে প্রমিস করেছিল যে সে কখনোই আইলিন ব্যতীত অন্য কোনো মেয়ের ছবি আঁকবে না। কিন্তু এখন এই ডায়েরিতে প্রত্যেকটি মেয়ের নামের পাশাপাশি ছবি রয়েছে। এর মানে কি সত্যি তার বাবা যেমনটি বলেছিল মার্থ তাকে ধোঁকা দিচ্ছে? এই কথা ভাবতে ভাবতেই সে চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য চলে যায় সাদাতের কাছে, যে কিনা একটা ছবি জড়িয়ে ধরে কাঁদছিল। দৃশ্য চলে যায় অতীতে, যেখানে আমরা ওই কবিরাজকে দেখতে পাই, যে কিনা সাদাতকে মনে করাতে থাকে যে জেহরা তাকে কতটা ভালোবাসতো, আর জেহরার ভালোবাসার কারণেই তারা এই পথে নেমেছে। তা না হলে সে নিজেও কখনো এই কালো জাদুর পথে ফিরে আসতো না। সাদাতের মতে তার মেয়ে জেহরা ছিল খুবই ইনোসেন্ট একটা মেয়ে, যে কিনা নিজের সাথে অন্যায়ের ব্যাপারে কখনো মুখ খোলেনি। তবে তারা তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করবে, প্রতিশোধ নিবে তারা। তবে একবার যদি এই পথে নামা হয় তাহলে ফেরত আসার আর কোনো উপায় নেই। এই সকল কথাই বর্তমান সময়ে জেহরা চিঠি হাতে নিয়ে মনে করছিল তার মা সাদাত। পাশেই জেহরার ছবি ছিল, যেটা সে হাতে নেয় এবং তার কথা মনে করে কাঁদতে থাকে। এখন ওই দিন সন্ধ্যায় রান্নাঘরে কাজ করছিল লুবনা। পেঁয়াজ কুচিয়ে সে ফ্রিজের কাছে যায় টমেটো নেওয়ার জন্য, যেটা নিয়ে ফ্রিজের দরজা বন্ধ করতেই আচমকা একগুচ্ছ চুল নিচে এসে পড়ে। এই কাটা চুল দেখে সে অবাক হয়ে যায়, আর এরপর ফ্রিজ খুলতেই সে চমকে ওঠে। ফ্রিজের ভেতরে ভয়ানকভাবে বসেছিল এলা, যে কিনা তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। ভয়ে চিৎকার করে নিচে পড়ে যায় লুবনা। তবে তখনই দেখা যায় সবকিছুই তো স্বাভাবিক, ফ্রিজ একদমই স্বাভাবিক রয়েছে। ফলে এই সকল ঘটনায় লুবনা একদমই ভেঙে পড়েছিল। কি হচ্ছে তার সাথে সে বুঝতে পারছিল না। এমন সময় সে এলার কণ্ঠ শুনতে পায়, যে কিনা গতরাতের স্বপ্নের ব্যাপারে তার দাদিকে খুলে বলছিল। এখানে তার দাদির কণ্ঠও শোনা যায়।
যে কিনা লুবনাকে পাগল বলছিল, যে সে নিজেও উল্টোপাল্টা জিনিসপত্র দেখে, হয়তোবা সে পাগল হয়ে গিয়েছে। উপরের রুম থেকে এই কণ্ঠস্বরগুলো শুনতে পাওয়ায় লুবনা উপরে চলে যায়। সেখানে সে পিয়ানোর সামনে এলা এবং তার দাদি গনুলকে দেখতে পায়। সে পিছ থেকে ডাক দিতেই তারা খুবই স্বাভাবিকভাবে তার দিকে ঘুরে তাকায়। দৃশ্য চলে আসে আইলিনের কাছে, যেখানে সে তখনও পর্যন্ত ওই ডায়েরি নিয়ে বসেছিল এবং ওই ছবিগুলো দেখছিল। তার ভীষণ রাগ হচ্ছিল। এরই মাঝে সেখানে মার্থ আসে, যে কিনা ওই ডায়েরি দেখেও কোনো রকম রিয়াক্ট করে না, বরং সে খুবই স্বাভাবিকভাবে আইলিনকে বলতে থাকে যে সে একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছে, তার পরিচিত সে চায় আইলিন যেন তার সাথে দেখা করে। তবে আইলিন তার কথার কোনো জবাব দিচ্ছিল না। তখন সে ওই ডায়েরির দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, এই ছবিগুলো কি আইলিন এঁকেছে? যা শুনে আইলিনের আরো বেশি রাগ হয় যে মার্থ শেষ পর্যন্ত তার সামনে মিথ্যা কথা বলছে। তবুও সে কোনো কিছু না বললে মার্থ কিচেনে চলে যায় তার জন্য জুস বানাতে। আইলিন সেখানেই বসে রাগে ফুলতে থাকে। এক পর্যায়ে সে রাগের মাথায় রান্নাঘরে চলে আসে, তবে সেখানে মার্থ ছিল না, বরং তার হাসির শব্দ তো বাইরে থেকে শোনা যাচ্ছিল। সে সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় সেখানে মার্থ এবং তার বাবা ফাতি বসে আছে, যেখানে ফাতি মার্থকে বলে সে খুবই ভালো ছেলে আর এজন্যই সে তাকে একটা কথা বলতে চায়। সে বলে আইলিনের একটা সমস্যা আছে, সে কখনো মা হতে পারবে না। যা শুনে অবাক হয়ে মার্থ বলে যে সে আইলিনকে অনেক ভালোবাসে, তবে তার জীবনে আরো অনেক মেয়েরা আছে যাদের সাথে মেলামেশা করে তার মধ্যে একটা রোগ এসেছে, যে রোগ সে আইলিনের ভেতরে দিয়ে দিয়েছে। এই ব্যাপারে আইলিন এখনো কিছু জানে না। এই সকল কথা বলতে বলতে মার্থ এবং ফাতি আইলিনের দিকে তাকিয়ে হাসতে থাকে, যা দেখে আইলিন যেন আরো বেশি পাগল হয়ে যায়। তারা তার দিকে এগিয়ে আসতে থাকে এবং সে পিছে সরতে থাকে। এরই মাঝে তার ধাক্কা লাগে আসল মার্থের সাথে। সে ভয়ে চিৎকার করে ওঠে। আইলিন তো এখন বাস্তব অবাস্তবের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছিল না। তার মানসিক অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল ওই জিন। মার্থ এখানে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, তবে সে মার্থের জায়গায় তখনও পর্যন্ত ওই জিনকে দেখতে পাচ্ছিল। ফলে সে একটা ছুরি হাতে তুলে নেয়। ওই জিন তাকে কাছে ডাকতে থাকে এবং বলতে থাকে তাকে ওই ছুরি দিয়ে আঘাত করতে। এদিকে তখনও পর্যন্ত তাকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিল মার্থ। তার বিশ্বাস ছিল আইলিন তার কোনো ক্ষতি করবে না, তবে জিন আইলিনের অবস্থা এতটা খারাপ করে দিয়েছিল যে সে মার্থের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে মার্থ তখনই মাটিতে লুটিয়ে পড়ে। পাশেই ছিল ওই ডায়েরিটি, যেটা দেখা মাত্রই এবার আইলিনের কিছু কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় আজ সকালে সে নিজের অজান্তেই বসে বসে ডায়েরিতে এই ছবিগুলো এঁকেছিল। হ্যাঁ, মার্থ এই ছবিগুলো আঁকেনি, বরং আইলিন নিজেই এই ছবিগুলো এঁকেছিল, বা বলা যায় ওই জিন তাকে দিয়ে আঁকিয়েছিল। এই সব কিছু মনে পড়ায় আইলিন বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। কেননা সে ভুল বুঝে খুন করে ফেলেছে নিজের ভালোবাসার মানুষকে, যার লাশ এখন তার সামনেই পড়ে আছে। ফলে সে কষ্টে চিৎকার করতে থাকে। এখন আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে লুবনা দেখতে পাই এলা তার ঘরে বসে পুতুল নিয়ে খেলছে। সে এরপর গনুলকে দেখার জন্য তার রুমের দিকে যায়, যেখানে বসে গনুল এক নাগারে চেহারার নাম জপে যাচ্ছিল। লুবনা এই নামের কাউকেই চিনত না, যে কারণে সে কিছুই বুঝতে পারে না। আর এরপর সে চলে আসে ফাতির কাছে, যে মন খারাপ করে সোফার উপর বসেছিল। লুবনা এইখানে জেহরার নাম নেয় এবং ফাতিকে জিজ্ঞাসা করে জেহরা কে। যে কথা শুনেই ফাতি একটু চমকে ওঠে। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। আইলিন তাকে একটা লোকেশন পাঠিয়ে সেখানে আসতে বলে, আর কাউকে এই ব্যাপারে বলতে নিষেধও করে দেয়। তাই তো ফাতি এইখানে তার স্ত্রী লুবনাকেও কিছুই বলে না, বরং তখনই বেরিয়ে যায় আইলিনের দেওয়া ওই লোকেশনে যাওয়ার জন্য। এদিকে সেইতের ভেতরে থাকা ওই জিন তখনও পর্যন্ত অরহানকে কোনো কিছু জানতে দেয়নি। সেইদকে একটা ঘোরের মধ্যে রেখেছিল, যে কারণে সে কোনো কিছু বলতেও পারছিল না। তাই তো অরহান এবার তার উপরই রুকিয়া করে। সে দেখতে পায় সেইদকে, যে কিনা আঙুলের ইশারা করে গনুলের দিকে। বাস্তবে ফিরতে এসে দেখতে পাই সেইদ পাশের ঘরের দিকে আঙুলের ইশারা করেছে। তাই তো অরহান পাশের রুমে চলে যায়। এটা গনুলেরই ঘর ছিল। সেখানে আসতেই সে কিছু ঝলক দেখতে পায় এবং বুঝতে পারে গনুলের উপরই এই কালো জাদু করা হয়েছে, যে কালো জাদুর কারণে গনুলের সাথে তার পুরো পরিবার ধ্বংস হতে চলেছে। এরই মাঝে সেখানে একজন নার্স চলে আসে, যার কাছ থেকে সে গনুলের অ্যাড্রেস নিয়ে নেয়। এদিকে বাড়িতে লুবনাকে দেখা যায়,
যে কিনা ড্রয়িং রুমে বসে ফাতির জন্য অপেক্ষা করছিল। তার সামনেই বসেছিল এলা, তবে পরক্ষণেই তাকে সেখানে দেখা যায় না, যে কারণে লুবনা একটু চিন্তায় পড়ে যায়। সে এলাকে খুঁজতে খুঁজতে উপরের রুমে চলে আসে, অর্থাৎ তার শাশুড়ির রুমে, যেখান থেকে সে তার শাশুড়ির কণ্ঠ শুনতে পাচ্ছিল। তার শাশুড়ি ছোট্ট এলাকে বলছিল যে তার বাবা ফাতি খুবই খারাপ একজন লোক, যে ব্যাপারে জানার পর সে নিজেও ফাতিকে ঘৃণা করতে শুরু করবে। লুবনা সেখানে এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই গুনুল এবার তাকে সবটা খুলে বলে। আমরা জানতে পারি জেহরার ব্যাপারে। জেহরা মূলত ফাতির ফিয়ন্সে ছিল, অর্থাৎ লুবনার আগে ফাতির সাথে জেহরার বিয়ে ঠিক হয়েছিল। তবে চারিত্রিক দিক দিয়ে ফাতি ভালো ছিল না। সে জেহরার উপর অনেকবার চিট করেছে, যার দরুন কোনো একটা মেয়ের কাছ থেকে তার শরীরে একটা কঠিন রোগ ছড়িয়ে পড়ে। সে নিজে ওই রোগ কাটিয়ে উঠতে পারলেও ওই টাইমে জেহরার সাথে মেলামেশার কারণে জেহরা ওই রোগ কাটিয়ে উঠতে পারে না, যার ফলস্বরূপ এই রোগের চিকিৎসা করতে গিয়ে জেহরার কাছ থেকে সবথেকে বড় সম্পদ হারিয়ে যায়। সে আর কখনো মা হতে পারবে না। এটা জানার পর জেহরা অনেক বেশি ভেঙে পড়ে। সেই ব্যাপারে ফাতিকে বললে ফাতি তাকে ছেড়ে দেয় অন্য এক মেয়ের দোহাই দেখিয়ে, আর ওই মেয়েটিই ছিল লুবনা। জেহরা এতে করে অনেক ভেঙে পড়েছিল। প্রথমত ভালোবাসার মানুষ ধোঁকা দিয়েছে, এর উপর নিজের এত বড় ক্ষতি, সে এটা মেনে নিতে পারেনি। সে এই সব ব্যাপারে তার মাকে একটা চিঠি লিখেছিল, আর এরপর সে নিজেকে ওই দিনই শেষ করে দেয় যেদিন ফাতি বিয়ে করেছিল লুবনাকে। গনুল আরও জানায় বিয়ের পরও লুবনাকে অনেকবার চিট করেছে ফাতি, যে ব্যাপারে লুবনার কোনো ধারণাই নেই। আর এরপর সে ওই কালো জাদুর ব্যাপারে বলে, যেটা জেহরার মা অর্থাৎ সাদাত করেছিল তাদের পুরো পরিবারের উপর। সে এই কালো জাদুর মাধ্যমে তাদের পরিবারের উপর আযাব পাঠিয়েছে, যে আযাবে একে একে তারা সকলে শেষ হয়ে যাবে। তার মেয়ে নিচে ওই বক্সের ভেতরে তার জন্য অপেক্ষা করছে। এ কথা শুনেই লুবনা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এলাকে নিয়ে। সে ছুটে চলে যায় নিচে বেসমেন্টে, তবে সেখানে তো এলা ছিল না। সে বাক্সটি খুলে দেখতে পায় তার ভেতরেও এলা নেই। আচমকাই তখন ওই বাক্সটির মুখ বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ করে এলার কণ্ঠ শোনা যায়, যে কিনা জেহরার লেখা শেষ চিঠিটি পড়ছিল এবং নিজের চুল কাটছিল। ভয়ে ভয়ে লুবনা তার দিকে এগিয়ে যায়, তাকে ডেকে হুঁশ ফেরানোর চেষ্টা করে। এরই মাঝে এলা সেখান থেকে গায়েব হয়ে যায়। পাশে এক ভয়ানক জিন তার উপর চিৎকার করে ওঠে। লুবনা নিচে পড়ে গেলে তখনই এলা ক্রল করতে করতে তার উপর চলে আসে এবং চিৎকার করতে থাকে। আর এভাবেই লুবনা এবার ওই জিনের বশে চলে আসে। সে এবং এলা দুজনই দেখতে পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। এলা ওই বাক্সের ভেতরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। সে আসতেই সে ভেতরে শুয়ে পড়ে এবং লুবনা বাক্সটির মুখ বন্ধ করে দেয়। আসলে এলা ভেতরে আটকে পড়ে যাওয়ার আগে তার মাকে ডেকে হুঁশ ফেরানোর চেষ্টা করেছিল, তবে তাতে কোনো কাজ হয় না। অন্যদিকে ফাতি চলে গিয়েছিল আইলিনের দেওয়া লোকেশন অনুযায়ী। এটা মূলত ওই জায়গা ছিল যেখানে জেহরা নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। ফাতি সেখানে এসে দুটো জুতো দেখতে পায়, যার একটার ভেতরে ছিল জেহরাকে দেওয়া তার লকেট। এরই মাঝে তার ফোনে আইলিনের কল আসে। কল রিসিভ করতেই উপর থেকে এসে পড়ে আইলিনের ফোন। সেটা দেখছিল, এমন সময় আইলিন সশরীরে ঝাঁপ দেয় উপর থেকে, অর্থাৎ ওই জিনের প্ররোচনায় সে জেহরার মতো করেই নিজেকে শেষ করে দিয়েছিল। ফাতি কান্নায় ভেঙে পড়ে। তখনই তার সামনে জেহরার ভয়ানক রূপ চলে আসে এবং সে বুঝতে পারে এই সব কিছু তারই পাপের ফল। এদিকে এই কালো জাদু নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় সাদাতের। তার সামনেও জিন ভয়ানকভাবে চলে আসে, কেননা সে তো নিজেকেও এই কালো জাদুর জন্য বলি দিয়েছিল, যে কারণে এবার ওই জিন তার আত্মাকেও নিয়ে যায়। তার মৃত শরীর পড়ে থাকে বিছানার উপর। শুধুমাত্র সেই নয়, পুরো পরিবার এখন এই জিনের যন্ত্রণায় ছটফট করছিল। ফাতি বুঝতে পারছিল না আইলিনের মৃত্যুর ব্যাপারে সে লুবনাকে কি বলবে। এদিকে লুবনাকে তো জিনে বশ করে রেখেছিল, যে কিনা নিজ হাতেই এলাকে ওই বক্সের ভেতরে দম বন্ধ করে মারতে চলেছিল। ভেতর থেকে এলা চিৎকার করছিল, তবে সে কিছুই শুনতে পারছিল না। এরই মাঝে বাড়ি ফিরে আসে ফাতি, যার গাড়ির ডিকিতে ছিল তার মেয়ে আইলিনের লাশ। সে তার মেয়ের মৃত্যু যেন কিছুতেই সহ্য করতে পারছিল না, একদমই পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির ভেতরে ঢুকতেই সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং সেটা ফলো করে চলে যায় উপরে তার মায়ের কাছে, যে কিনা চুপচাপ চেয়ারে বসেছিল। সেখানে গিয়ে ফাতি কাঁদতে থাকে যে সে এই সবকিছু আটকানোর জন্য এখন কি করবে। তখন গুনুল চেয়ার থেকে উঠে পাশের টেবিলে গিয়ে একটা গ্লাসে অনেকগুলো ঔষধ এবং পানি নেয়। এবার গুনুলের চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। সে ভয়ানকভাবে ফাতির দিকে এগোতে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে কোনটা বেশি ভয়ানক, তার কোলে তার মেয়ের মৃত্যু নাকি মায়ের হাতে নিজের মৃত্যু। একথা বলতে বলতে গুনুল এগিয়ে আসে এবং জোরপূর্বক তার মুখে ওই ঔষধ দিয়ে দেয়।
সে তার সামনে জেহরার কথা বলতে থাকে। সে জেহরাকে কত বেশি কষ্ট দিয়েছিল। ফাতিরও মনে পড়ে যায় জেহরার কথা, যখন জেহরা নিজের সন্তান হবে না এই কথা ফাতিকে বলেছিল, আর ফাতি তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। এই সকল কথা মনে করতে করতে সে সেখানেই ছটফট করতে থাকে। এরই মাঝে আমরা অরহানকে দেখতে পাই, যে ফাইনালি নার্সের কাছ থেকে ঠিকানা নিয়ে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে জিন তাকে বাড়িতে প্রবেশ থেকে আটকানোর জন্য বারবার নানান রকম কথা বলছিল। তার ওস্তাদ মরতে চলেছে, তার এই সময়ে বৃদ্ধাশ্রমে থাকা উচিত ছিল, এখানে আসা উচিত হয়নি, নানান রকম কথা। এইসব কথাই তোয়াক্কা না করে অরহান সরাসরি চলে আসে উপরের রুমে, যেখানে গুনুল এবং ফাতি ছিল। সে সেখানে এসে সবকিছু বোঝার চেষ্টা করতে থাকে। সে সেখানে বন্ধ হয়ে থাকা দুটো মোমবাতি জ্বালায় এবং ভাবতে থাকে এই সবকিছুর শুরুটা কোথা থেকে হয়েছে, জিন আসলে কার মাধ্যমে এই সবকিছু করছে। সে সবকিছু অনুভব করতে থাকে আর এরপর চলে আসে সরাসরি গুনুলের কাছে। সে বুঝতে পারে গুনুল আসলে মারা যায়নি, তার ভেতরেই রয়েছে আসল জিন। তার মাধ্যমেই মূলত এই পরিবারে আযাব পাঠানো হয়েছে। সে এবার গুনুলের ভেতরে থাকা ওই জিনের সাথে সরাসরি কথা বলে। সে জিনের উপর রুকিয়া পারফর্ম করে তাকে প্রশ্ন করতে থাকে। তবে জিন সঠিকভাবে তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না, বরং সে উল্টো অরহানের ইমানের উপরই প্রশ্ন তুলছিল। অরহান এবার তাকে তার রিলেটেড প্রশ্ন করতে নিষেধ করে এবং তার মাথায় হাত দিয়ে রুকিয়া পারফর্ম করার চেষ্টা করে। তখনই জিন তাকে এক ভয়ানক ভিশন দেখায়, যেখানে তার ওস্তাদ অর্থাৎ সাইদকে সে পুরোপুরিভাবে শেষ করে দিতে চলেছিল। ফলে অরহান এবার একটু ঘাবড়ে যায়। সে ওই জিনকে বলে তার ওস্তাদকে ছেড়ে দিতে। সে আর কোন নিষ্পাপ মানুষগুলোকে এই কালো জাদুর জন্য ব্যবহার করেছে। সে এবার মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে আশ্রয় চায়, সে যেন তার ওস্তাদকে রক্ষা করে। তখনই সে একটা ঝলক দেখতে পায় এবং বুঝতে পারে তার ওস্তাদ সেইদ এখনো ঠিক আছে। তাই এবার এসে সে ওই জিনের উপরই রুকিয়া পারফর্ম করতে শুরু করে। প্রত্যেকবারের মতো এবারও ওই জিনের মুখোমুখি হয় সে অন্য এক জগতে, যেখানে গুনুলের শরীরে ওই জিন তার সামনেই বসেছিল। অরহান জিনকে জিজ্ঞাসা করে সে এই পরিবারের কাছ থেকে কি চায়। ওই জিন এখানে ইশারায় কথা বলতে থাকে যে তার শক্তি কোনো কাজে আসবে না, তার ঈমান এতটা শক্ত না যে সে এই পরিবারের পাপ মুক্ত করতে পারবে। এরপরও অরহান না শুনতে চাইলে সে এখানে তার ওস্তাদকে মেরে ফেলানোর হুমকি দিতে থাকে, যার ফলে অরহান এবার পৌঁছে যায় তার ওস্তাদের কাছে। তার ওস্তাদের অবস্থা দেখে সে তো প্রথমে অনেক বেশি ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না ওই জিনের কথা মেনে নিবে কিনা। এমন সময় ওস্তাদ তার কাঁধে হাত রাখে এবং তাকে জিনের বিরুদ্ধে লড়াই করতে বলে। ফলে শয়তান জিনের সকল ছলনা এখানেই শেষ হয়ে যায়। অরহান আবারও ফিরে আসে ওই জিনের সামনে। এবার সে পুরো মন দিয়ে ওস্তাদের কথা না ভেবে শুধুমাত্র রুকিয়া করতে থাকে। চারিপাশের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। ওই জিন আরো বেশি ভয়ানক রূপ ধারণ করতে থাকে। তার অবস্থা খারাপ হয়ে যায়। আকাশে অসংখ্য পাখি উড়তে থাকে, যেন এক ঘূর্ণিঝড়ের শুরু হয়েছিল। আর এভাবেই রুকিয়ার এক পর্যায়ে ওই জিন ভয়ানকভাবে ধ্বংস হয়ে যায়। অরহান ফিরে আসে বাস্তব জগতে। সেই সাথে বাস্তব জগতে একদমই স্বাভাবিক হয়ে যায় গুনুল। গুনুলের ভেতর থেকে ওই জিন ধ্বংস হয়ে গিয়েছিল। অরহান আলহামদুলিল্লাহ বলে ওঠে। এদিকে আমরা এলাকে দেখতে পাই যে কিনা তার ঘড়ির আলোয় কোনো মতে ওই বক্সের ভেতরে তখনও এই আশা নিয়ে পড়েছিল যে তার মা তাকে বাঁচাতে আসবে। কেননা তার মা তাকে বলেছিল যদি অন্ধকারে সে কখনো হারিয়ে যায় তাহলে সে যেন তার মাকে ডাকে, তার মা নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে। সে এই কথাগুলো সমানে জপে যাচ্ছিল। সে একের পর এক একই কথা বলে চলেছিল, যেটা বাইরে থাকা অবস্থায় লুবনাও শুনতে পায়। এর ফলে তার ভেতরকার জিন দুর্বল হয়ে পড়ে। তার মনে পড়ে যায় সে তার মেয়েকে ওয়াদা করেছিল সে যদি অন্ধকারে কখনো হারিয়ে যায় তাহলে লুবনা তার কাছে পৌঁছে যাবে, তাকে কখনো একা ছাড়বে না। এই কথা মনে করতে করতেই তার ভেতরকার জিন এখানে দমে যায়। হুঁশ ফেরে লুবনার। হুঁশ ফিরতেই সে তার মেয়ের বিড়বিড় কণ্ঠ শুনতে পায়, যে কিনা বলছিল যে তার তো এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার মা নিশ্চয়ই তাকে সাহায্য করতে আসবে। এই কথাগুলো শুনে লুবনা তড়িঘড়ি করে ওই বাক্স থেকে নেমে আসে এবং দ্রুত বাক্সের মুখ খুলতেই তাকে জড়িয়ে ধরে এলা। তখনও এলা ওই একই কথা বলছিল যে তার মা সবসময় তার পাশে থাকবে। এখানেই দৃশ্যটি শেষ হয়ে যায়। এরপর আমরা কিছু লেখার মাধ্যমে জানতে পারি লুবনা তার হাজবেন্ড ফাতিকে ছেড়ে দিয়েছিল। সে নিজের মেয়ে এলাকে নিয়ে নতুন করে আলাদাভাবে জীবন শুরু করেছিল। গনুল সুস্থ হয়ে গেলেও ফাতি ঠিকভাবে সুস্থ হতে পারেনি। আইলিনের মৃত্যু আর এই সকল ঘটনায় সে এত বেশি ভেঙে পড়েছিল যে সে ট্রমাটাইজড হয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিল। এখন সব সময় তার দেখাশোনার জন্য লোকের প্রয়োজন। এখন শেষ দৃশ্যে আমরা অরহানকে দেখতে পাই,
যে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল এবং আমাদেরকে বলছিল যে জীবনে অনেকবার মহান আল্লাহ তাআলা অনেকভাবে আমাদেরকে পরীক্ষা নেয়, আমাদের ঈমান শক্ত রাখতে হবে এবং জীবনে যত কঠিন পরীক্ষাই হোক না কেন সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি সিজন 8-এর এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি চান এরকমভাবে টার্কিশ আরও হরর মুভির গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।